সত্যের সাথে অন্যায়ের বিরুদ্ধে এসিএন লাইভ নিউজ, সবার সাথে সবার পাশে। নমস্কার, আপনারা দেখছেন এসিএন লাইভ নিউজ, আপনাদের সঙ্গে আমি রিম্পা। বর্তমান সময়ে আমরা যে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি, আমরা প্রত্যেকে মহামারী নভেল করোনা ভাইরাসকে ঠেকাতে তৎপর। এসিএন লাইভ নিউজ পরিবারের পক্ষ থেকে আপনাদের প্রত্যেকের কাছে বিনীত অনুরোধ যে আপনারা প্রত্যেকেই লকডাউন মেনে চলুন, বাড়িতে থাকুন, সুস্থ থাকুন। খুব প্রয়োজন ছাড়া কেউ অযথা বাড়ির বাইরে বেরোবেন না, কোথাও অযথা গ্যাদারিং করবেন না এবং অবশ্যই নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে চলুন এবং বারবার হ্যান্ড ওয়াশ অথবা সাবান দিয়ে হাত পরিষ্কার করুন। অবশ্যই ব্যবহার করুন স্যানিটাইজার। প্রত্যেকে প্রশাসনিক নির্দেশ মেনে চলুন। আমরা প্রত্যেকে সচেতন হলে তবেই এই মহামারীকে রুখতে পারব। আপনারা কেউ গুজবে কান দেবেন না এবং অবশ্যই গুজব ছড়াবেন না। আমরা সচেতন হলে তবেই আমরা এই মহামারীকে ঠেকাতে পারবো, এই মহামারীকে রুখতে পারবো। আপনাদের যাদের অসংখ্য ধন্যবাদ জানাতে হয় তারা হচ্ছেন চিকিৎসকগণকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং অসংখ্য ধন্যবাদ জানাই পুলিশ প্রশাসনকে। পুলিশ প্রশাসন যেভাবে এই কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে তাদের নিজেদের কাজ করে যাচ্ছেন, যেভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন, তা সত্যিই প্রশংসনীয়। বর্ধমান, ভাতার, মঙ্গলকোট সহ বিভিন্ন জায়গায় পুলিশ প্রশাসন যেভাবে মরিয়া হয়ে চেষ্টা করছে এই লকডাউনকে সফল করার, তা সত্যিই প্রশংসনীয়। প্রশাসনের কাছে একটি অনুরোধ যে অনেক সময় আমরা বাজারে বেরোচ্ছি, কারণ প্রত্যেক মানুষকে খেতে হবে, খেয়েই বাঁচতে হবে। বাজারে বেরোলে আপনারা অবশ্যই খোঁজ নিয়ে জানুন যে তারা সত্যি কোনো প্রয়োজনে বেরিয়েছেন কিনা, তারপরেই আপনারা আপনাদের পদক্ষেপ নিন। এবং আপনাদের এসিএন লাইভ নিউজ পরিবারের পক্ষ থেকে প্রত্যেককে জানাই যে আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আমরা প্রত্যেকে এই মহামারী নভেল করোনা ভাইরাসকে রুখতে সচেতন হব, নিজেরা বাঁচব, অন্যকে বাঁচাবো। আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার। সত্যের সাথে অন্যায়ের বিরুদ্ধে এসিএন লাইভ নিউজ, সবার সাথে সবার পাশে। লকডাউনে বাইক দুর্ঘটনায় মৃত এক, আহত 2 শিশু। করোনা থাবা বসিয়েছে গোটা দেশ সহ রাজ্যে, আর সেই করোনার মোকাবিলায় রাজ্যে ঘোষিত হয় লকডাউন আইন। আর ওই লকডাউনকে বুড়ো আঙুল দেখিয়ে রাস্তায় বাইক নিয়ে বের হয় এক যুবক। আর এই বাইক দুর্ঘটনায় মৃত এক যুবক, আহত 2 শিশু। এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার সন্দেশখালীর নেটাজ থানার নলগোড়া গ্রামে। মৃত যুবক তপন সর্দার, বয়স 28 বছর। এরপর তাদের আহত অবস্থায় তড়িৎ করে নিয়ে আসে ক্যানিং মহকুমা হসপিটালে। সেখানে চিকিৎসক তপনকে দেখা পর মৃত বলে ঘোষণা করেন। এরপর আহত 2 শিশুকে তড়িৎ করে স্থানান্তরিত করে কলকাতা চিত্তরঞ্জন মেডিকেল কলেজ হসপিটালে স্থানান্তরিত করা হয়। বাইক চড়ছিল গ্রামের মধ্যে, কিভাবে গিয়ে ধাক্কাটা মারলো? বাচ্চাটাকে নিয়ে যাচ্ছ তো? দুটো বাচ্চার নাম কি অ্যাক্সিডেন্টে মারা? আশিস আরেকজন দেবাশিস আর ওর চাঁদনি। হ্যাঁ, এটা হচ্ছে দেবাশিস আর ওর চাঁদনি। যে মারা গেছে ওর নাম কি? আপনার কে হয়? আপনার কে হয়? আমাদের বাড়িতে কাজ করছিলাম, একটা ঢাকা মেরে ওখানে পড়ে আছে, এসে দেখলাম পড়ে গেছে। তাও আরও জল টল দিয়ে সুস্থ করে একটা গাড়ি থেকে তুললাম, ওদের বাড়িতে নিয়ে গেলাম, এদের বাড়িতে। বা আমাকে ডাকলাম, তখন ওখানে বললো তাদের করে হাসপাতালে আইবিএসকে ফোন করে দেখে দিল। আমরা তখন ইংলিশকে চলে আসলাম খালি গায়ে। আর বাড়িতে আমরা টুকটাক কাজ করছিলাম। নাম কি অ্যাক্সিডেন্ট মারা গেছে? তপন কি? তপন সর্দার। যে বাচ্চা দুটো আহত হয়েছে, বাচ্চা দুটোর নাম? বাচ্চাটার নাম জানি না, আমার বাড়ি থেকে আপনাদের প্রিয় চ্যানেল এসিএন লাইভ নিউজের নিউজ আপডেট পেতে এবং সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন এবং হাতের মুঠোয় পেয়ে যান আপনাদের প্রিয় চ্যানেল এসিএন লাইভ নিউজের সমস্ত নিউজ আপডেট একবারে হাতের মুঠোয়।
সারা রাজ্য জুড়ে লকডাউন চলছে। আগামী ৩রা মে পর্যন্ত করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকানোর জন্য লকডাউনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। ইতিমধ্যে পূর্ব বর্ধমান জেলায় খণ্ডঘোষের বাদুলিয়াতে করোনার পজিটিভ এক ব্যক্তিকে পাওয়া যাওয়ার পরেই স্বাভাবিকভাবে আরও বেশি মানুষ সতর্ক এবং সচেতন হয়েছেন। শহর পূর্ব বর্ধমানের বিভিন্ন জায়গায় ইতিমধ্যে লকডাউন শুরু হয়েছে এবং বিভিন্ন ওয়ার্ডে ঢোকার রাস্তা বন্ধ করে দিচ্ছেন সেই এলাকার নাগরিকরা। বাইরের কোনো ব্যক্তি যাতে শহরে প্রবেশ করতে না পারেন, ওয়ার্ডের অভ্যন্তরে সেই জন্য বাঁশের ব্যারিকেড দিয়ে দেওয়া হচ্ছে। ওয়ার্ডের বিভিন্ন রাস্তায় বর্ধমানে মেহেদিবাগান, লক্ষ্মীপুর মাঠ, বিসি রোড এবং বর্ণিলপুর শক্তিপাড়া এলাকায় বিভিন্ন রাস্তায় ইতিমধ্যে বাঁশ দিয়ে বন্ধ করে রেখেছে এলাকার বাসিন্দারা। বিসি রোডে অনেক দেখছি ব্যারিকেড লাগানো, তো কারা লাগিয়েছে, কিসের জন্য লাগিয়েছে? গতকাল খণ্ডঘোষে বাদুলিয়ায় যে কোভিড-19 পজিটিভ ধরা পড়েছে, তার জন্য এলাকাবাসী ব্যারিকেড করে দিয়েছে যাতে বাইরের লোক ঢুকতে না পারে আর ভেতরের লোকও যাতে বাইরে আসতে না পারে, সেই জন্য এটা ব্যবস্থাটা করেছে। কেন এটা করলো? এই কারণেই যাতে ওটাতে সংক্রামক রোগ, তারপরে কারোর সংস্পর্শে কোনো অসুবিধা না হয়, কারো যদি সংস্পর্শে না ছোঁয়াচে রোগ, সেই কারণেই করা হয়েছে। কিছুটা আতঙ্ক হয়েছে অবশ্যই। এই গতকালকে খণ্ডঘোষের কাণ্ডটাই তো আতঙ্কিত হওয়ার কারণ, তার জন্য তো এত আতঙ্কিত। আপনার নাম? রাজীব দাস। এলাকায় থাকেন? অবশ্যই। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট, এশিয়ান লাইভ নিউজ। আপনাদের প্রিয় চ্যানেল এশিয়ান লাইভ নিউজের নিউজ আপডেট পেতে এবং সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন এবং হাতের মুঠোয় পেয়ে যান আপনাদের প্রিয় চ্যানেল এশিয়ান লাইভ নিউজের সমস্ত নিউজ আপডেট একবারে হাতের মুঠোয়। গতকাল গভীর রাতে বজ্রপাতে সর্বস্ব খোয়ালেন ভাতার রাজীপুর গ্রামের এক ব্যক্তি। পূর্ব বর্ধমান জেলার ভাতার ব্লকের রাজীপুর গ্রামে গতকাল গভীর রাতে বজ্রপাতের সর্বস্ব খোয়ালেন সিরাজুল শেখ। গতকাল সন্ধ্যে থেকেই প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয় ভাতারে। এরপর হঠাৎ করে রাজীপুর গ্রামের সিরাজুল শেখের বাড়িতে বজ্রপাত হয়। পাশে থাকা চালাঘরে আগুন লেগে যায়। চালাঘরে ছিল বেশ কিছু গবাদি পশু, 4টি ছাগল, বেশ কিছু হাঁস মুরগি পুড়ে মারা যায়। একদিকে চলছে লকডাউন, অপরদিকে হারিয়েছে কাজ। এরই মধ্যে বজ্রপাত করেছে দিশাহারা। অবিলম্বে উনি চাইছেন ওনাকে সরকারিভাবে কিছু সাহায্য করা হোক। খুবই গরিব মানুষ। আমার বাড়ি রাজীপুর, আমার নাম সিরাজুল। আর এই লকডাউনের সময় আমার বাজপুরে কাল রাত্রে পুড়ে গিয়েছে চালাটা। 4টে ছাগল ছিল পালতেলিয়া, সেই ছাগলগুলো পুড়ে গেছে, নষ্ট হয়ে গেছে সব। আর 5টা হাঁস ছিল, হাঁসগুলো পুড়ে নষ্ট হয়ে গেছে। তার মধ্যে একটা ছাগলকে আমি বাঁচিয়েছি, আর কাউকে বাঁচাতে পারি না। আমি খুব গরিব মানুষ, আমাকে কিছু সাহায্য করতে হবে সরকার থেকে। আমি খাবো কি? ছেলে পেলে আমরা খাবো কি? লকডাউনের টাউন ডেলি খাই, আমরা ছেলে পেলে খাবো কি? ভাতার থেকে আমরুল ইসলামের রিপোর্ট, এশিয়ান লাইভ নিউজ। 0% ইন্টারেস্টে সহজ সরল কিস্তিতে যে কোনো ইলেকট্রনিক্স দ্রব্য কেনাকাটার বিশ্বস্ত প্রতিষ্ঠান ওম ইলেকট্রনিক্স। এলজি, স্যামসাং, সোনি, প্যানাসোনিক, হিতাচি প্রভৃতি নামি দামি কোম্পানির এলইডি টিভি, ওয়াশিং মেশিন, এসি, ফ্রিজ, মিক্সার গ্রাইন্ডার, হোম থিয়েটার সুলভ মূল্যে পাওয়া যায়। এখানে ফ্রি হোম ডেলিভারি ও হোম সার্ভিস দেওয়া হয়। ভাতার বাজারে ইলেকট্রনিক্স দ্রব্যের একমাত্র ডাইরেক্ট ডিলার ওম ইলেকট্রনিক্স, লোকনাথ সুপারমার্কেট, নাসিকগ্রাম মোড়, ভাতার বাজার, এসবিআই এটিএম এর কাছে। 7872566000। দেশজুড়ে লকডাউনের মধ্যেও সরকারের নির্দেশে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের পাশাপাশি শাকসবজির আড়ত ও খুচরো বিক্রির দোকান খোলা ছিল। কিন্তু হঠাৎ করে স্থানীয় সবজি আড়ত বন্ধ করে দেওয়ায় চরম সমস্যায় বাঁকুড়ার চরগোবিন্দপুর এলাকার কৃষিজীবী মানুষ। এই মুহূর্তে বিক্রির সুযোগ না থাকায় ধার দেনা করে বিঘার পর বিঘা জমি চাষ করে সবজি নিয়ে এখন কি করবেন তারা ভেবেই উঠতে পারছেন না। ওই এলাকার চাষিরা জানিয়েছেন উৎপাদিত সবজি বিক্রি করেই তাদের সারা বছরের সংসার খরচ চলে। লকডাউনের ঘোষণার পর এতদিন কোনো সমস্যা ছিল না, হঠাৎ আড়তদাররা বেচা কেনা বন্ধের কথা ঘোষণা করেছেন, ফলে মাঠের সবজি মাঠেই নষ্ট হবে। এই অবস্থায় সরকারি সাহায্য ছাড়া তাদের পক্ষে আর ঘুরে দাঁড়ানো সম্ভব নয় বলে জানিয়েছেন তারা। সংশ্লিষ্ট আড়তদাররা জানিয়েছেন তাদের কাছে বহু দূর দূরান্তের মানুষ এসে পাইকারি হারে সবজি নিয়ে যায়। এই অবস্থায় তারাও আতঙ্কে আছেন, নিজেদের নিরাপত্তার খাতিরে আড়ত বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন বলে জানিয়েছেন তারা। আড়ত বন্ধ রয়েছে, সবজি বিক্রি নাই তো এখন। সবজি কি করব, ছিঁড়ে ছাগল গরুকে খাইয়ে দিচ্ছি, নষ্ট হয়ে যাচ্ছে। কি করবো এখন? হয়তো শশা এক গাড়ি তুলে ফেলে দিয়েছি।
ছাগলে খাচ্ছে, গরুতে খাচ্ছে, কি করবো এখন? তো এই মতো অবস্থায় কি করবেন আপনারা? কি করবো এখন? এখন সরকার যদি কোনো ব্যবস্থা করে তাহলে তাই হবে, তাহলে তো বিক্রি করার কোনো উপায় নাই। আর চাষ কি নিজেদের টাকায় করেছিলেন? না না, মহাজনের কাছে ঋণ করে করেছি। শোধ দিতে পারবেন? ওই সবজির আড়ত থেকে ধার করেছি। সবজি শোধ দিতে পারবেন এখন টাকা? না না, এখন টাকা শোধ দেওয়া যাবে না। কি করে টাকা শোধ দেবো? এখন টাকা মোটেই শোধ হবে না। এখন সবজির আড়ত থেকে খুব চাপ দিচ্ছে, আমরা কি করব? সবজিও নিচ্ছে না, কি করব? টাকার জন্য চাপ দিচ্ছে। সবজি আড়ত বন্ধ এখন? হ্যাঁ, সবজির আড়ত বন্ধ। আমাদের এখানে আড়ত বন্ধ করা হয়েছে। আমরা এর আগেও 5 দিন বন্ধ করেছিলাম, কিন্তু এখন দেখছি চাষির খুব সমস্যা হচ্ছিল, তো সেই কারণে আমরা আড়ত আবার খুলেছিলাম, কিন্তু এখন টোটালি বন্ধ করে দিয়েছি। আমাদের খণ্ডঘোষ থানায় একজনের করোনা ধরা পড়েছে, হ্যাঁ, সেই কারণেই আমরা গতকাল থেকে আমরা আড়ত বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছি বা টোটাল বন্ধ করে দিয়েছি। আমাদের এখন অবস্থা তো করুণ অবস্থা, তার কারণ আড়তে যদি সবজি না কেনা বেচা হয়, আড়তগুলো আজ থেকে বন্ধ হয়ে গেছে। আমাদের মাঠের সবজি তো মাঠেই নষ্ট হচ্ছে, এবং সরকার যদি কোনো রকম এই সবজি নিয়ে চিন্তা ভাবনা না করেন তাহলে চাষিদের হয়তো আত্মহত্যা করতে হবে। মহাজনের কাছ থেকে টাকা পয়সা ঋণ দেনা করে আমরা যে সমস্ত সবজি চাষ করেছি, হ্যাঁ, কিন্তু সেই সবজি যদি সরকার আমরা যদি বিক্রি না করতে পারি তাহলে আমরা বাঁচবো কোথার থেকে? সংসার চালানোর সমস্যা হয়ে যাচ্ছে। মহাজনের টাকার শোধ করার চিন্তাভাবনা কোথার থেকে রাখবো আমরা? এবার মহাজন তো ছাড়বে না, তার কারণ এখন যদি সরকার কোনো চিন্তাভাবনা করেন তাহলেই আমাদের বাঁচার রাস্তা আছে, নচেত আমাদের আর চাষিদের আর বাঁচার কোনো রাস্তা নেই। আপনাদের কি সবজি মাঠেই নষ্ট হচ্ছে? আমাদের সবজি মাঠেই নষ্ট হয়ে যাচ্ছে। বিক্রি না করতে পারলে সে সবজি কি হবে? প্রতিদিন সবজি তুলতে হয়, কিন্তু যদি আমরা সবজি না তুলতে পারি তাহলে তো মাঠের সবজি মাঠে নষ্টই হবে। কিন্তু সরকার থেকে তো বলেছে আড়ত খোলা রাখতে হবে, সেই ক্ষেত্রে? কিন্তু সরকার থেকে আড়ত খোলা রাখতে হবে বললে কি হবে? এখন ধরুন যে করোনা ভাইরাস, মানে এখন ধরুন আমি আড়তের সবজি নিয়ে যাব, বাইরের থেকে একজন আসবে, এবার সেই তার মানে থেকে আমাদেরও সেই সমস্ত রোগ হতে পারে। এর জন্য সবজি আড়ত কি আড়ত কর্তৃপক্ষরাই বন্ধ করেছে? হ্যাঁ, কর্তৃপক্ষরাই সবজি আড়ত বন্ধ করে দিয়েছে। আচ্ছা, আপনার নাম? আমার নাম জীবন কৃষ্ণ সরকার, পাত্রসাহেব থানা। এই মুহূর্তে গোটা বিশ্বের কাছে, মানব জাতির কাছে মূল মাথা ব্যথার কারণ কিন্তু নোবেল করোনা ভাইরাস, যে কারণেই কিন্তু জর্জরিত মানব জাতি। এই মুহূর্তে যেটা সবথেকে বড় সমস্যা সবজি চাষিদের, এই মুহূর্তে আমরা আছি কিন্তু বাঁকুড়া জেলা পাত্রসাহেব থানা চরগোবিন্দপুর গ্রামে, যেখানে কিন্তু 100% মধ্যেই 30% ধান চাষ আর 70% কিন্তু সবজি চাষ, কিন্তু তারা সবজি বিক্রি করতে পারছে না, মাঠেই নষ্ট হচ্ছে তাদের সবজি। কিন্তু কি কারণে বিক্রি করতে পারছে না এটা প্রশ্ন। গতকাল পর্যন্ত এলাকায় কিন্তু একটা সবজির আড়ত ছিল, সেখানে কিন্তু তারা সমস্ত উৎপাদিত সবজি বিক্রি করত। বিভিন্ন জায়গা থেকে খুচরো ব্যবসায়ীরা এসে সেই সবজি ক্রয় করত, কিন্তু গতকাল থেকে কিন্তু সেই আড়তও বন্ধ হয়ে গেছে। এরপর তারা সবজি কোথায় বিক্রি করবে, কোথায় নিয়ে যাবে তাদের উৎপাদিত দ্রব্য? আমরা চাষিদের সঙ্গে কথা বলেছি, জানতে পেরেছি যে এই সবজি উৎপাদিত করার আগে তারা মহাজনের কাছে টাকা ঋণ নিয়েছে, ঋণ নিয়ে তারা কিন্তু সবজি চাষ করেছে, কিন্তু মহাজনের টাকা এরপর কিভাবে পরিশোধ করবে? তাদের তো সংসারই চলছে না, কারণ সবজি মাঠেই নষ্ট হচ্ছে। যেমনটা আমার ক্যামেরা পার্সনকে বলবো, গোটা মাঠ কিন্তু সবজি চাষ করেছে, যেখানে মাঠে নষ্ট হচ্ছে কিন্তু উৎপাদিত সমস্ত সবজি। আমরা জানতে পেরেছি এখন মাঠে যে সমস্ত সবজিগুলি আছে সেগুলি উচ্ছে, বেগুন, পটল, শসা, বিন, বহুত রকম সবজি। এই সবজি তারা এখন কোথায় নিয়ে যাবে, কোথায় বিক্রি করবে, এই ভেবে কুল পাচ্ছে না। তাদের সংসার কিভাবে চলবে? চাষিরা কিন্তু হতাশার মধ্যে রয়েছে, তারা নিরাশার মধ্যে রয়েছে। আগামী দিন কিভাবে চলবে, মহাজনের টাকা কিভাবে মেটাবে, বউ ছেলে মেয়ের মুখে দুটি অন্ন কিভাবে তুলে দেবে, এক রাশ চিন্তায় কিন্তু চাষিরা আতঙ্কে দিন কাটাচ্ছে। একদিকে যেমন নোবেল করোনা ভাইরাস, অন্যদিকে তাদের এই ব্যাপক পরিমাণ ক্ষতি, এর মাঝখানেই কিন্তু চাষিদের দিন কাটছে। বাঁকুড়া পাত্রসাহেব থেকে ক্যামেরায় অনিমেষের সঙ্গে দেবব্রত মণ্ডল, এশিয়ান লাইভ নিউজ। আজ বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল ইন্ডাস্ট্রিগুলির মধ্যে একটি হলো আইটি ইন্ডাস্ট্রি। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপিয়ান দেশগুলির মতো ভারতবর্ষ আইটি দুনিয়ায় একটি অগ্রণী ভূমিকা পালন করছে। ফলস্বরূপ
ভারতবর্ষের মুম্বাই, দিল্লি, ব্যাঙ্গালোর, ইন্দোর, চেন্নাই, হায়দ্রাবাদ ও কলকাতাতে প্রচুর আইটি হাব গড়ে উঠেছে। কলকাতা থেকে মাত্র 147 কিলোমিটার দূরে বাঁকুড়াতে এখন অল ইন্ডিয়া আইটি অ্যাসোসিয়েশন অনুমোদিত SRF টেকনিক্যাল ইনস্টিটিউট একটি জেলা স্তরে কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র, যেখানে আইটি ও আইএস কোর্সগুলি করেই নিজেকে বিভিন্ন আইটি কোম্পানিতে সুনিশ্চিত প্রতিষ্ঠিত করুন। আজ ভর্তি হওয়ার জন্য যোগাযোগ করতে পারেন আপনার নিকটবর্তী সেন্টার SRF টেকনিক্যাল ইনস্টিটিউটে। ঠিকানা রসুলপুর, পার্থসাহের, বাঁকুড়া। ফোন নাম্বার 8617338912। চলছে দ্বিতীয় দফা লকডাউন। এই অবস্থায় সবথেকে অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন দিন আনা দিন খাওয়া মানুষগুলো। বিভিন্ন সময় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বগণ এবং পশ্চিমবঙ্গ সরকার এই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়িয়েছেন। এই করুণ পরিস্থিতিতে বারবারই যাকে মানুষ পাশে পেয়েছে তিনি হলেন বর্তমান উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক মাননীয় নিশীথ কুমার মালিক মহাশয়। মঙ্গলবার ইস্কন মন্দিরের সহযোগিতায় বৈকুণ্ঠপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের চাঁদসোনা গ্রামে বহু পরিবারের হাতে রান্না করা খাবার তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন বর্তমান উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক মাননীয় নিশীথ কুমার মালিক মহাশয়, বর্তমান 2 নম্বর ব্লকের মহিলা সভানেত্রী লিপি মল্লিক সহ স্থানীয় ক্লাবের কর্মকর্তাগণ। পূর্ব বর্ধমান থেকে রামকৃষ্ণ চক্রবর্তীর রিপোর্ট, ACN লাইভ নিউজ। সত্যের সাথে অন্যায়ের বিরুদ্ধে ACN লাইভ নিউজ, সবার সাথে সবার পাশে। নমস্কার, আপনারা দেখছেন ACN লাইভ নিউজ। আপনাদের সঙ্গে আমি রিম্পা। বর্তমান সময়ে আমরা যে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি, আমরা প্রত্যেকেই মহামারী নভেল করোনা ভাইরাসকে ঠেকাতে তৎপর। ACN লাইভ নিউজ পরিবারের পক্ষ থেকে আপনাদের প্রত্যেকের কাছে বিনীত অনুরোধ যে আপনারা প্রত্যেকেই লকডাউন মেনে চলুন, বাড়িতে থাকুন, সুস্থ থাকুন। খুব প্রয়োজন ছাড়া কেউ অযথা বাড়ির বাইরে বেরোবেন না, কোথাও অযথা গ্যাদারিং করবেন না এবং অবশ্যই নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে চলুন এবং বারবার হ্যান্ড ওয়াশ অথবা সাবান দিয়ে হাত পরিষ্কার করুন। অবশ্যই ব্যবহার করুন স্যানিটাইজার। প্রত্যেকে প্রশাসনিক নির্দেশ মেনে চলুন। আমরা প্রত্যেকে সচেতন হলে তবেই এই মহামারীকে রুখতে পারব। আপনারা কেউ গুজবে কান দেবেন না এবং অবশ্যই গুজব ছড়াবেন না। আমরা সচেতন হলে তবেই আমরা এই মহামারীকে ঠেকাতে পারবো, এই মহামারীকে রুখতে পারবো। আপনাদের যাদের অসংখ্য ধন্যবাদ জানাতে হয় তারা হচ্ছেন চিকিৎসকগণকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং অসংখ্য ধন্যবাদ জানাই পুলিশ প্রশাসনকে। পুলিশ প্রশাসন যেভাবে এই কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে তাদের নিজেদের কাজ করে যাচ্ছেন, যেভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন, তা সত্যিই প্রশংসনীয়। বর্ধমান, ভাতার, মঙ্গলকোট সহ বিভিন্ন জায়গায় পুলিশ প্রশাসন যেভাবে মরিয়া হয়ে চেষ্টা করছে এই লকডাউনকে সফল করার, তা সত্যিই প্রশংসনীয়। প্রশাসনের কাছে একটি অনুরোধ যে অনেক সময় আমরা বাজারে বেরোচ্ছি, কারণ প্রত্যেক মানুষকে খেতে হবে, খেয়েই বাঁচতে হবে। বাজারে বেরোলে আপনারা অবশ্যই খোঁজ নিয়ে জানুন যে তারা সত্যি কোনো প্রয়োজনে বেরিয়েছেন কিনা, তারপরেই আপনারা আপনাদের পদক্ষেপ নিন। এবং আপনাদের ACN লাইভ নিউজ পরিবারের পক্ষ থেকে প্রত্যেককে জানাই যে আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আমরা প্রত্যেকে এই মহামারী নভেল করোনা ভাইরাসকে রুখতে সচেতন হব, নিজেরা বাঁচব, অন্যকে বাঁচাবো। আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার। সত্যের সাথে অন্যায়ের বিরুদ্ধে ACN লাইভ নিউজ, সবার সাথে সবার পাশে। পূর্ব বর্ধমান জেলার একজন করোনা পজিটিভ হওয়ার পরই কঠোর পদক্ষেপ নিতে শুরু করেছে পূর্ব বর্ধমান জেলা প্রশাসন। শহর বর্ধমানে বিভিন্ন বাজারে শুরু হয়েছে পরিদর্শন পুলিশের তরফ থেকে। নতুনগঞ্জ এলাকার বাজারকে স্থানান্তরিত করে দেওয়া হবে বলে জানা যাচ্ছে বর্ধমান সদর থানা সূত্রে। সদর থানার আইসি পিন্টু সাহা সহ সংশ্লিষ্ট ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর সহ অন্যান্যরা সেই এলাকা পরিদর্শন করেন। আগামীকাল এই বাজারের চেহারা দেখার পর আগামী পরশুদিন থেকে নতুনগঞ্জ এলাকা থেকে বাজার সরিয়ে পূর্ব বর্ধমান
বর্ধমানের রাজ স্কুলের মাঠে নিয়ে যাওয়া হবে। কারণ দক্ষিণ দামোদর এলাকা থেকে বিভিন্ন সময় চাষিরা আসে এই বাজারে কাঁচা সবজি নিয়ে, কিন্তু সেই সমস্ত কাঁচা সবজি নিয়ে আসা এবং নতুনগঞ্জ এলাকায় যেহেতু পাইকারি বাজার রয়েছে, বিভিন্ন জায়গা থেকে ব্যবসায়ীরা আসেন এবং গাড়ি আসা যাওয়া রয়েছে, স্বাভাবিকভাবেই ভিড় হচ্ছে বলে জানা যাচ্ছে স্থানীয় সূত্রে। অবশেষে বর্ধমান থানার আইসি তিনি পরিদর্শন করেছেন এবং আগামীকাল এই বাজারে কতটা ভিড় হয় সেটা দেখার পর পরশুদিন থেকে পদক্ষেপ নেওয়া হবে আপাতত জানা গেছে। তারপরে একটা দোকানের পাশে খরিদ্দার আসবে, আপনার পাশে খরিদ্দার আসবে, ন্যাচারালি ওখানে আবার শর্ট হয়ে যাবে। এইটা আপনাদেরকে বুঝতে হবে। সব জায়গায় বুঝেছে তারা, নিজেরাই আমাদেরকে জানিয়েছে। আচ্ছা স্যার, হ্যাঁ আচ্ছা স্যার, আমি কথা দিচ্ছি মোটামুটি ধরুন আমাদের জনা 25-এর দোকানদার তো নেই, ধরুন এইখানে নেই, তো ওয়েদার খারাপ আছে, কালকে দেখে নিন কিরকম ভিড় হচ্ছে, তাহলে কিন্তু কালকে আপনারা ডিসিশন নেবেন, পরশু শিফট করবেন। নিশ্চয়ই, ঠিক আছে। আপনি সেক্রেটারি আছেন তো? না সেক্রেটারি না, আমি ওই ধরুন বাজারের হয়তো একটা দায়িত্বে এইসবে তো ইয়ে, সেক্রেটারি বলে কিছু নেই, একটা কমিটি আছে, কমিটির আপনি দায়িত্বে আছেন, আপনি আমাকে জানিয়ে দেবেন। ঠিক কালকে আমার লোক পাঠাবো, আমি দেখে নেবো, আমার লোক এসে দেখে নেবে কিরকম কন্ডিশন আছে। যদি বাজারে ভিড় টিড় থাকে আপনাকে বলে। কি নাম আপনার? আমার নাম সমীর কুমার দে। সমীর কুমার দে ছিলেন বা কিসের জন্য এসেছিলেন? আজকে বর্ধমান আমাদের থানার আইসি পিন্টু সাহা, আমাদের নতুনগঞ্জ বাজার অতি প্রাচীন একটা বাজার, এই বাজারে যে আমাদের সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করার জন্য এবং যারা হেঁটো আসে এবং এখানে ভিড় আছে সেটাকে কীভাবে মেনটেন করা যায়, এলাকার আমাদের এখানে ব্যবসাদারদের সঙ্গে গতকাল কথাও বলেছে এবং ব্যবসাদারদের নিয়ে গোটা ব্যাপারটা যাতে সমস্যা না হয়, মানুষের গ্যাদারিং না হয়, সোশ্যাল ডিস্টেন্সটা মেনটেন করা যায় সেটাও দিলেন। তার সঙ্গে আমাদের রাজ স্কুলের যে স্কুলের মাঠটি আছে, এই মাঠে যদি ওই বাজারটাকে শিফট করা যায়, যদি ভিড়ভাড়টা হয় সেই ব্যাপার নিয়েও একটা চিন্তাভাবনা আছে, সেই ব্যাপারটাও তিনি দেখে গেলেন। ওটা ব্যবসাদারদের সঙ্গে কথাবার্তা বললেন আইসি সাহেব, তারপরে ঘুরে গেছেন। আমরাও এখানে পরিদর্শন করছি, এখানে সকলে আছি, যেটা মানুষের সাথে ভালো হয় সেই কাজটাই করা হবে। আর এখন সোশ্যাল ডিস্টেন্সের বেশি রেখে এই যে করোনা ভাইরাস রোগ, এই রোগকে প্রতিরোধ করার জন্য যে আমাদের মুখ্যমন্ত্রী বারবার যে কথা বলছেন, আমাদের মেডিকেল টিম যেটা বলছে আমরা সেটা মেনটেন করে চলবো। সেই কাজটা করার জন্য সকলে আমরা মানুষের সহযোগিতা চাইছি এবং তার সঙ্গে আমরা সকলে মিলে এই করোনার যুদ্ধে আমরা জয়ী হতে হবে। আছে যেটার জন্য এত গ্যাদারিং হচ্ছে এখানে, যে নতুনগঞ্জ বাজার, এটা সবথেকে পুরনো বাজার। এই বাজারে আমাদের এই লাগোয়া, যেমন বাজারটা হচ্ছে 21 নম্বর ওয়ার্ডে, তার সাথে আমাদের 19 নম্বর ওয়ার্ড আছে, 28 নম্বর ওয়ার্ড আছে, 22 নম্বর ওয়ার্ড আছে। বিভিন্ন ওয়ার্ডের মানুষ এই বাজারে আসে এবং বড় বাজার যে আছে সেখানকারও অনেক ক্রেতা এইখানে সবজি এবং অন্যান্য জিনিস তারা ক্রয় করে থাকে। যেটা সরকারি নির্দেশ আছে, মুখ্যমন্ত্রী বারবার বলছে যে সোশ্যাল ডিস্টেন্স মেনে সবাইকে চলতে হবে। এই নতুন বাজারে প্রচুর ভিড় হচ্ছে, আজকে বৃষ্টির জন্য হয়তো একটু অল্প সংখ্যক লোক আছে, কিন্তু এখান থেকে বারবার কমপ্লেন যাচ্ছিল এবং বর্ধমান সদর থানার আইসি পিন্টু সাহা, ওনার কাছেও খবর গেছে, সেই মোতাবেক আজকে বর্ধমান থানার আইসি পিন্টু সাহা নিজে পরিদর্শনে এসেছিলেন। তার সাথে আমরা নিজেরা এসেছিলাম, আমাদের সাথে জয়দেব মুখার্জি, উদয় কুমার, অনিল, সুনীল এবং অন্যান্য যারা এখানে দেখাশোনা করে তারা কিন্তু সকলেই ছিল। আমরা ভাবছিলাম যদি খুব বেশি ভিড় হয়, যেটা সরকার মানা করছে যে ভিড় বেশি করা যাবে না, অনেক বাজারে আমরা দেখতে পাচ্ছি যে 5-6 জনের বেশি সেই বাজারে ঢুকতে দেওয়া হচ্ছে না, কিন্তু এখানে প্রচুর মানুষ গ্যাদারিং করার জন্য আমরা ভেবেছিলাম যে রাজ স্কুলে যদি বাজারটাকে শিফট করে দেওয়া যায়। বিশেষ করে যারা খুচরো বিক্রেতা, অনেক নদী পাড় থেকে অনেকে আসে এখানে ব্যবসা করার জন্য, উদয়পল্লী থেকেও এখানে কাঁচা সবজি নিয়ে আসে, তাদের যাতে কোনো অসুবিধা না হয়, তাদেরও রুজি রোজগার দেখতে হবে এবং সকলকে সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে হবে। এই বার্তাই আমাদের আইসি সাহেব দিয়ে গেল, আর আমরাও মানুষের কাছে এই আবেদনই রাখছি যে নিজে ভালো থাকার জন্য, বিশেষ করে করোনা ভাইরাসের হাত থেকে মুক্তির জন্য। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট, এশিয়ান লাইভ নিউজ। আপনাদের প্রিয় চ্যানেল এশিয়ান লাইভ নিউজের নিউজ আপডেট পেতে এবং সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন এবং হাতের মুঠোয় পেয়ে যান আপনাদের প্রিয় চ্যানেল এশিয়ান লাইভ নিউজের সমস্ত নিউজ আপডেট একবারে হাতের মুঠোয়।
পূর্ব বর্ধমানে ক্ষুদিরামপল্লী এলাকায় বহিরাগত দুই মানুষের উপস্থিতিকে ঘিরে তীব্র চাঞ্চল্য মঙ্গলবার। পরবর্তী সময় বর্ধমান থানার পুলিশ ঘটনাস্থলে যায় এবং সেখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। সকালবেলাও জানাস নাই, আমি 4 চাকা ঢুকাতে এসে দেখি লোক ঢুকে গেছে, তখন আমি থানা থেকে পারমিশন না আসলে আমি থাকতে দেবো না। আপনার বাড়িতে কি ভাড়া এসেছে? কোনটা? আপনার এটা আমার বাড়ি ভাড়া এসেছে না, আসে নাই, আমি নিজেই ভাড়া এসেছে, নিজেই যাই। কোথা থেকে এসেছে? সাপ্লাই ডিপার্টমেন্টের লোক আছে। কোথা থেকে এসেছে তারা? কোথা থেকে এসেছে আমি জানি না, ঢুকে গেছে ঘরে, ওই তো পুলিশ এসেছে। চলো। বর্ধমানে ক্ষুদিরামপল্লীতে দুই ব্যক্তি এসে উপস্থিত হন এবং কেন তারা এই লকডাউনের মধ্যে তারা এসে উপস্থিত হয়েছেন সে বিষয়ে সঠিক কিছু জানাতে না পারলে এলাকাবাসী খবর দেন পুলিশকে এবং পুলিশ ঘটনাস্থলে এসে বিষয়টি খুঁটিয়ে দেখেন। জানা যাচ্ছে কল্যাণী থেকে তারা আজ সকালে এসেছিলেন এবং এখানে ভাড়া বাড়িতে তারা এসেছিলেন বলে জানা যাচ্ছে, যদিও পরবর্তী সময়ে আবারও পুলিশের হস্তক্ষেপে তাদেরকে পুনরায় আবার কল্যাণী ফিরিয়ে দেওয়া হয়েছে, এমনটাই জানা যাচ্ছে স্থানীয় সূত্রে। আজ সকালে ক্ষুদিরামপল্লীতে একটা বাড়িতে হঠাৎ করে দুজন ভাড়া আসেন। আমরা প্রথমে বাড়ির ভাড়া মালিককে বলি যে ওনারা কোথা থেকে এসছেন বা কিছু, তো আমাদের জানানো হয় ওনারা ফুড সাপ্লাইয়ের অফিসার কল্যাণী থেকে এসেছেন। তো আমরা প্রথমে পাড়াগতভাবে প্রতিবাদ করি যে ওনাদের চলে যেতে, ওনারা আমাদের কথা শোনেননি। দিয়ে আমরা পুলিশকে ডেকেছি, পুলিশ এসছেন, পুলিশের মতো ব্যবস্থা নিয়েছেন, আমরা এতে খুশি। স্থানীয় সূত্রে যেটা জানা যাচ্ছে, ওই দুই ব্যক্তি ফুড ডিপার্টমেন্টের কর্মী। তারা আজ ওই সরকার ডিপার্টমেন্টের গাড়ি করে আজ এসেছিলেন এখানে ভাড়া বাড়িতে। পরে এলাকাবাসী জানাজানি হতে থানায় খবর দেওয়া হয়। তারপরে পুলিশ এসে বিষয়টি খতিয়ে দেখে পরিস্থিতি স্বাভাবিক করে। বলছি তো আপনার কে ভাড়া আজকে ভাড়া ঢুকেছে? আজকেই ঢুকেছি, মানে এখানে আমি থাকছিলাম লকডাউনের পর থেকে গভর্নমেন্ট পাড়া খাওয়া দাওয়া খুব অসুবিধা হচ্ছে, ওই জন্য মানে জিনিসপত্র নিয়ে আজকে বলছে তো। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট, এশিয়ান লাইভ নিউজ। এখন থেকে প্রতি মঙ্গলবার সকাল 9টা থেকে 11টা পর্যন্ত বালাজি ডায়াগনস্টিক ফ্রি আউটডোর। রোগী দেখছেন এম মন্ডল, MBBS। অত্যাধুনিক প্যাথোলজি 3 চ্যানেল মেশিন দ্বারা ইসিজি, অত্যাধুনিক ডিজিটাল 4T কালার ডপলার মেশিন দ্বারা USG করা হয়, ইকোকার্ডিওগ্রাফি করা হয়, বাড়িতে গিয়ে রক্তের নমুনা সংগ্রহ করা হয়। এখানে অভিজ্ঞ ডাক্তারবাবু দ্বারা সুচিকিৎসার ব্যবস্থা আছে, অক্সিজেন সিলিন্ডার পাওয়া যায়। বালাজি ডায়াগনস্টিক, ভাদার রামকৃষ্ণ পল্লী সৎসঙ্গ কেন্দ্রের সন্নিকট। হোয়াটসঅ্যাপ নাম্বার 9933788800 অথবা 8617479424 অথবা 9735894115। USG ECG ইকোকার্ডিওগ্রাফি ল্যাবরেটরি। ভাতারে এই প্রথম উন্নত ও সুষ্ঠু পরিবেশে অত্যাধুনিক পরিষেবা দিতে আপনাদের এলাকায় হাজির হয়েছে বালাজি ডায়াগনস্টিক। সঠিক মান, সঠিক দাম, সঠিক পরিষেবা। সত্যের সাথে অন্যায়ের বিরুদ্ধে এশিয়ান লাইভ নিউজ, সবার সাথে সবার পাশে। নমস্কার, আপনারা দেখছেন এশিয়ান লাইভ নিউজ, আপনাদের সঙ্গে আমি রিম্পা। বর্তমান সময়ে আমরা যে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি, আমরা প্রত্যেকে মহামারী নভেল করোনা ভাইরাসকে ঠেকাতে তৎপর। এশিয়ান লাইভ নিউজ পরিবারের পক্ষ থেকে আপনাদের প্রত্যেকের কাছে বিনীত অনুরোধ যে আপনারা প্রত্যেকেই লকডাউন মেনে চলুন, বাড়িতে থাকুন, সুস্থ থাকুন। খুব প্রয়োজন ছাড়া কেউ অযথা বাড়ির বাইরে বেরোবেন না, কোথাও অযথা গ্যাদারিং করবেন না এবং অবশ্যই নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে চলুন এবং বারবার হ্যান্ড ওয়াশ অথবা সাবান দিয়ে হাত পরিষ্কার করুন। অবশ্যই ব্যবহার করুন স্যানিটাইজার। প্রত্যেকে প্রশাসনিক নির্দেশ মেনে চলুন। আমরা প্রত্যেকে সচেতন হলে তবেই এই মহামারীকে রুখতে পারব। আপনারা কেউ গুজবে কান দেবেন না এবং অবশ্যই গুজব ছড়াবেন না।
আমরা সচেতন হলে তবেই আমরা এই মহামারীকে ঠেকাতে পারবো, এই মহামারীকে রুখতে পারবো। আপনাদের যাদের অসংখ্য ধন্যবাদ জানাতে হয় তারা হচ্ছেন চিকিৎসকগণকে অসংখ্য ধন্যবাদ জানাই, এবং অসংখ্য ধন্যবাদ জানাই পুলিশ প্রশাসনকে। পুলিশ প্রশাসন যেভাবে এই কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে তাদের নিজেদের কাজ করে যাচ্ছেন, যেভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন, তা সত্যিই প্রশংসনীয়। বর্ধমান, ভাতার, মঙ্গলকোট সহ বিভিন্ন জায়গায় পুলিশ প্রশাসন যেভাবে মরিয়া হয়ে চেষ্টা করছে এই লকডাউনকে সফল করার, তা সত্যি প্রশংসনীয়। প্রশাসনের কাছে একটি অনুরোধ যে অনেক সময় আমরা বাজারে বেরোচ্ছি, কারণ প্রত্যেক মানুষকে খেতে হবে, খেয়েই বাঁচতে হবে। বাজারে বেরোলে আপনারা অবশ্যই খোঁজ নিয়ে জানুন যে তারা সত্যি কোনো প্রয়োজনে বেরিয়েছেন কিনা, তারপরেই আপনারা আপনাদের পদক্ষেপ নিন। এবং আপনাদের এসিএন লাইভ নিউজ পরিবারের পক্ষ থেকে প্রত্যেককে জানাই যে আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আমরা প্রত্যেকে এই মহামারী নভেল করোনা ভাইরাসকে রুখতে সচেতন হব, নিজেরা বাঁচবো, অন্যকে বাঁচাবো। আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার। সত্যের সাথে অন্যায়ের বিরুদ্ধে এসিএন লাইভ নিউজ, সবার সাথে সবার পাশে। এক অভিনব উদ্যোগ নিয়ে নজির করলেন জেলা পরিষদের সদস্যা। মঙ্গলবার মুর্শিদাবাদের জলঙ্গিতে ভবঘুরে রাস্তায় থাকা মানুষের জন্য এক অভিনব উদ্যোগ নিলেন সৈয়দ রফিকা সুলতানা। পথে থাকা ও অসহায় সেই সমস্ত মানুষদের জন্য আজ ভাত, ডাল, আলু, ডিমের তরকারি খাবার রাস্তায় ঘুরে ঘুরে তাদের মধ্যে বিলি বন্টন করেন। তিনি বলেন, বাংলার মমতা বন্দ্যোপাধ্যায় বারবার একটা কথা বলেছেন, রাজ্যের কোনো মানুষ যেন অনাহারে না থাকে। মূলত দিদির সেই কথা মাথায় রেখেই সাধ্যমতো মানুষের পাশে আছি, আগামীতেও থাকবো। খাওয়া নাই আর তোমার এটা ওষুধ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছেন দিদির সৈনিক হিসেবে, আজ এই লকডাউন শুরু থেকে প্রায় মার্চের শেষ দিক থেকে লকডাউন শুরু হয়েছে এবং আজ এপ্রিলের 21 তারিখ, এখনো পর্যন্ত আমরা প্রতিনিয়ত একদিনও বাদ যায়নি। কখনো চাল ডাল বিতরণ, কখনো খিচুড়ি রান্না করে বিতরণ। আজ আমরা ডিম ভাত থেকে শুরু করে ডাল থেকে সবজি থেকে শুরু করে জলের বোতল সমস্ত অঞ্চলে দিলাম। চুয়াপাড়া অঞ্চলে অনেক অসহায় দুস্থ মানুষ ছিল, অনেক হ্যান্ডিক্যাপ, অনেক অ্যাবনর্মাল, তাদের হাতে খাবার দিলাম যাতে তারা অনাহারে না থাকে, একটু খেতে পারে, সেই জন্য আমরা ব্যবস্থা করলাম। এবং স্বাধিকার দেওয়ার থেকে শুরু করে সমস্ত অঞ্চল প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে তাদের হাতে খাদ্য পৌঁছে দিলাম যাতে তারা এই খাবার খেয়ে লকডাউন মানতে পারে এবং বাড়িতে বসে থাকতে পারে। আপনার উদ্দেশ্যটা কি? আপনার আমাদের নেত্রী, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় মানুষের পাশে আছেন এবং দিদির সৈনিক হিসেবে আমরা দিদির হয়ে, দিদির পথের পথিক হয়ে আমরা কাজ করছি, যাতে মানুষ যে দিদির পাশে আছে সেটাই আমরা দেখতে পাচ্ছি। সেই জন্য দিদি এইভাবে যদি মানুষের পাশে থাকতে পারে, দিদি রাস্তায় নেমে, দিদিও তো কখনো গন্ডি আসছেন, মানুষের পাশে থাকছেন, এবং দিদির সৈনিক হিসেবে আমরাও দিদির কাজ করছি যে আমরা মাঠে নেমে মানুষের কাছে অভিযোগ অনটন শুনতে পাচ্ছি, তাদেরকে খাবার দিতে পাচ্ছি, এতে তারাও খেতে পাচ্ছে, যাতে লকডাউনে অনেকে কর্মচ্যুত হয়ে বাড়িতে বসে আছে, কোনো উপার্জন নেই, এবং তাদের পাশে থাকতে পাচ্ছি। এতে আমরা সত্যি নিজেকে গর্বিত বোধ মনে করছি। আমি মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্য সৈয়দ রফিকা সুলতানা। ব্যুরো রিপোর্ট, এসিএন লাইভ নিউজ। 0% ইন্টারেস্টে সহজ সরল কিস্তিতে যে কোনো ইলেকট্রনিক্স দ্রব্য কেনাকাটার বিশ্বস্ত প্রতিষ্ঠান ওম ইলেকট্রনিক্স। এলজি, স্যামসাং, সোনি, প্যানাসনিক, হিতাচি প্রভৃতি নামি দামি কোম্পানির এলইডি টিভি, ওয়াশিং মেশিন, এসি, ফ্রিজ, মিক্সার গ্রাইন্ডার, হোম থিয়েটার সুলভ মূল্যে পাওয়া যায়। এখানে ফ্রি হোম ডেলিভারি ও হোম সার্ভিস দেওয়া হয়। ভাতার বাজারে ইলেকট্রনিক্স দ্রব্যের একমাত্র ডাইরেক্ট ডিলার ওম ইলেকট্রনিক্স। লোকনাথ সুপারমার্কেট, নাসিকগ্রাম মোড়, ভাতার বাজার। এসবিআই এটিএম এর কাছে। 7872566000। ঝলক ইলেকট্রনিক্স, এখানে সমস্ত রকম ইলেকট্রনিক্স দ্রব্য পাওয়া যায় ও মেরামত করা হয়। আসুন, দেখুন, যাচাই করুন, তবেই কিনুন ঝলক ইলেকট্রনিক্স। এখানে সমগ্র ইলেকট্রনিক্স দ্রব্য সুলভ মূল্যে পাওয়া যায়। ফ্রিজ, টিভি, মোবাইল, ফ্যান, এসি, মিক্সার গ্রাইন্ডার প্রভৃতি বিক্রয় ও মেরামত করা হয়। নিজের ঘরকে আধুনিকতায় সাজিয়ে তুলতে আজই আসুন ঝলক ইলেকট্রনিক্সে।
টাটা স্কাই ডিস্ক টিভি পাইকারি দামে পাওয়া যায়। সমস্ত ইলেকট্রনিক্স দ্রব্যের ফাইন্যান্সে বিক্রয়ের একমাত্র ঠিকানা ঝলক ইলেকট্রনিক্স, ভাতার ফায়ার ব্রিগেড মোড়, পূর্ব বর্ধমান। যোগাযোগ 9749927411। বর্তমানে করোনা মোকাবিলায় লকডাউন পরিস্থিতিতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার ঘোষণা করেছে রাজ্যের মানুষ কোনো রকমে যেন অনাহারে না থাকে। সেই দিকে লক্ষ্য রেখে কোনো রেশন ডিলারের মাধ্যমে কখনো বা আইসিডিসিস প্রাথমিক বিদ্যালয় ও উচ্চ বিদ্যালয়ে মিড ডে মিলের মাধ্যমে খাদ্য সামগ্রী দেওয়ার ব্যবস্থা করে ঘরে ঘরে পৌঁছে দিয়েছে খাদ্য সামগ্রী। ইতিমধ্যে প্রথমবারের খাদ্য সামগ্রী বিলি বন্টন করা হয়েছে রাজ্যের সমস্ত এলাকায়। রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী আজ দ্বিতীয়বারের খাদ্য সামগ্রী বিলি বন্টনের সময় একাধিক অভিযোগ উঠল ডোমকল পাড় রঘুনাথপুর কামাল উচ্চ বিদ্যালয়ের হেডমাস্টারের বিরুদ্ধে। সেখানে 39 কুইন্টাল মাল এসছে স্কুলে, 39 কুইন্টাল চাল আর হচ্ছে 39 কুইন্টাল আলু। সেই হিসাবে সবাইকে বিল করার কথা ছিল, হেডমাস্টার সেদিন আসেনি, আর মাত্র বিল করেছে 9 কুইন্টাল, বাদ বাকি 30 কুইন্টাল চাল আছে আর আলু তো দেয়নি। এবার আমরা গিয়েছিলাম আজকে যে গত বারের মালটা কি হয়েছে, তো হেড স্যার বলেছে যে কি যা পেরেছি বিল করতে, তাই আমরা আর বিল করতে পারবো না। আপনি এসেছিলেন তো আমি আসেনি, আপনি আসেনি তো কিভাবে বিলি হবে তাহলে? তা বলতে পারবো না, তোমরা যা খুশি তাই করে নাও। তো যা খুশি তাই করে নাও মানে ওই চালটা গেল কোথায়? তো চাল স্টক দেখিয়ে দিয়েছে, চাল দিতে পারবো না, বলছে আজকে দিয়ে দেন চাল। আমাদের এলাকার গরিব মানুষ, এখনো কিছু মানুষ আছে বলছে বাচ্চাদের মুখে দুমুঠো খেতে কিভাবে দিব আমি ঠিক পাচ্ছি না, কাজ নয়, কাম নয়, টাকা নয়। সেই চালটা নিয়ে হয়তো দুবেলা দুবার খেতে পেত, সেই চালটা পাচ্ছে না। কত বাচ্চা এসে ঘুরে গিয়েছে, আলু দেয়নি খো, আর এখন বলতে যাচ্ছে বলছে না চাল নাই দেবো না। কি করা যাবে? এভাবে স্কুলেও আসে না হেডমাস্টার, কিছু বলতে গেলে বলে যা খুশি তাই করে নাও। আমরা এত করে হাত জোর করে অনুরোধ করলাম, মেহবুব মুর্শিদ হেডমাস্টার মশাই কত বলেছি, তারপর আমি হচ্ছে এখানকার স্থানীয় বাসিন্দা শিক্ষানুরাগী, আমার নাম হারুন রশিদ। খাদ্য সামগ্রী আত্মসাৎ ও কম দেওয়া হচ্ছে বলে স্থানীয় অভিভাবকরা মাস্টারমশাইকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ালো। স্থানীয় সূত্রে খবর দেওয়া হয় ডোমকল থানার পুলিশ অফিসার ও ডোমকল মহকুমা পুলিশ অফিসারকে খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী ও পুলিশের তৎপরতায় সঠিক পরিমাণে চাল আলু বিতরণ প্রক্রিয়া শুরু হয়। চাল আলু বিতরণের প্রথম একটা শিডিউল আছে, আমরা সেই মতো ক্লাস ভাগ করে 26 তারিখ পর্যন্ত আমাদের ডেটটা শিডিউল করি। আচ্ছা, তারপর হঠাৎ করে লকডাউন হয়ে যায় 23 তারিখে শেষে লকডাউন করে 3টে পর্যন্ত শিক্ষা দপ্তরের একটা হোয়াটসঅ্যাপ আছে, আমার কাছে মেসেজ আছে যে 3টে পর্যন্ত চাল আলু বিতরণ কমপ্লিট করতে হবে যাওয়া। কারণ আমরা সেদিনই 3টে এবারে স্কুলে এসে সব মাস্টারমশাইদের বলি যে পাঠিয়ে দিই যে 3টে পর্যন্ত যতজন এসে প্রায় 600-700 জন 3টে পর্যন্ত এলো, 3টে পর্যন্ত দিয়ে দিলাম। আমার চাল আলু তখন আমার আপনার টোটাল স্টুডেন্ট কতজন? 1300 কতজনকে বিলি করা হয়েছে? ব্যুরো রিপোর্ট, এসিএন লাইভ নিউজ। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। ভাতারে একমাত্র ইংরাজি মাধ্যম স্কুল সিবিএসসি সিলেবাসে পড়ানো হয়। দ্য সানশাইন একাডেমি ভাতার ও আলীনগরের মধ্যে অবস্থিত। প্লে গ্রুপ হইতে ক্লাস 5-এ ভর্তি চলিতেছে। আসন সংখ্যা সীমিত। বনপাস, কামারপাড়া, নতুনহাট, সিলিন্ডা, নাসিকগ্রাম, সুনুর এবং করজনাচুটি হইতে পুলকারের ব্যবস্থা আছে। ফোন নাম্বার 9932756050 অথবা 7407037171। ফোন করুন এই নাম্বারে। ভাতারে একাদশ অ্যাথলেটিক্স ক্লাব 15,000 টাকা দিল মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ডে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি করোনা মোকাবিলার জন্য রিলিফ ফান্ডের সাহায্যের আবেদন জানিয়েছিলেন। ইতিপূর্বে ভাতারের একাধিক ক্লাব এই রিলিফ ফান্ডে আর্থিক সাহায্য পাঠিয়েছেন। এবারে ভাতারের একাদশ অ্যাথলেটিক ক্লাব 15,000 টাকা দিল মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ডে তুলে দিলেন আজ। পাশাপাশি আজ এই ক্লাবে 50টি দরিদ্র মানুষের হাত থেকে খাদ্য সামগ্রী তুলে দেন। ক্লাব সম্পাদক অনুপ পাচা জানান, আজ আমরা ক্লাবের পক্ষ থেকে 15,000 টাকা আর্থিক সাহায্য দিলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ত্রাণ তহবিলে। পাশাপাশি প্রায় 50 জনকে খাদ্য সামগ্রী বিলি করলাম। ভাতার একাদশ অ্যাথলেটিক্স ক্লাবের উদ্যোগে যে বিশ্বে তথা আমাদের দেশ তথা আমাদের রাজ্যে যে একটা করোনা ভাইরাসের যে একটা মহামারীর সৃষ্টি হয়েছে, সেই জায়গা থেকে আমরা ক্লাবের পক্ষ থেকে মানে কিছু দুস্থ মানুষদের কিছু খাদ্য সামগ্রী তুলে দিলাম এবং তার সাথে সরকার যেভাবে মানুষের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, সর্বস্তরের মানুষের পাশে সমস্ত রকম সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, সেই সরকারের পাশে থাকার জন্য আমরা মানুষের পাশে সরকারের হয়ে থাকতে পারি, তার জন্য ক্লাবের পক্ষ থেকে আমরা 15,000 টাকা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে তুলে দিলাম এবং যাতে আরও মানুষের কাছে বা ঈশ্বরের কাছে কামনা করি যাতে এই রোগ থেকে আমরা খুব তাড়াতাড়ি মুক্ত হতে পারি
আমরা মানে সুস্থ জীবনে ফিরতে পারি এই কামনা। কতজনকে আজকে খাদ্য সামগ্রী দিলেন? আমরা 50 জন ফ্যামিলি পরিবারকে আজকে ক্লাবের পক্ষ থেকে কিছু খাদ্য সামগ্রী তুলে দিচ্ছি। আপনার পরিচয়? আমি ভাতার একাদশ অ্যাথলেটিক্স ক্লাবের সম্পাদক অনুপ বাজার। ভাতা থেকে আমরুল ইসলামের রিপোর্ট, এসিএন লাইভ নিউজ। এখন থেকে প্রতি মঙ্গলবার সকাল 9টা থেকে 11টা পর্যন্ত বালাজি ডায়াগনস্টিক ফ্রি আউটডোর। রোগী দেখছেন এম মন্ডল, MBBS। অত্যাধুনিক প্যাথোলজি 3 চ্যানেল মেশিন দ্বারা ইসিজি, অত্যাধুনিক ডিজিটাল 4T কালার ডপলার মেশিন দ্বারা USG করা হয়, ইকোকার্ডিওগ্রাফি করা হয়, বাড়িতে গিয়ে রক্তের নমুনা সংগ্রহ করা হয়। এখানে অভিজ্ঞ ডাক্তারবাবু দ্বারা সুচিকিৎসার ব্যবস্থা আছে, অক্সিজেন সিলিন্ডার পাওয়া যায়। বালাজি ডায়াগনস্টিক, ভাতার রামকৃষ্ণ পল্লী সৎসঙ্গ কেন্দ্রের সন্নিকট। হোয়াটসঅ্যাপ নাম্বার 9933788800 অথবা 8617479424 অথবা 9735894115। USG ECG ইকোকার্ডিওগ্রাফি ল্যাবরেটরি। ভাতারে এই প্রথম উন্নত ও সুষ্ঠু পরিবেশে অত্যাধুনিক পরিষেবা দিতে আপনাদের এলাকায় হাজির হয়েছে বালাজি ডায়াগনস্টিক। সঠিক মান, সঠিক দাম, সঠিক পরিষেবা। কেতুগ্রাম ব্লকের নারেঙ্গা নতুনপল্লীতে একটি গরু 3টি বাচ্চা হওয়াকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য। পূর্ব বর্ধমান জেলা কেতুগ্রাম 1 নম্বর ব্লকের পালিটা অঞ্চলে নারেঙ্গা নতুনপল্লীতে একটি গরু 3টি সদ্যজাত বাছুর হওয়াকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। এই লকডাউনের মধ্যে এই ধরনের ঘটনায় এলাকার মানুষ ওই জায়গাতে ভিড় করতে থাকে। স্থানীয় সূত্রের খবর, নারেঙ্গা নতুনপল্লী রতন পরামানিকের বাড়িতে এই ঘটনা ঘটে। এই খবরে এলাকায় ছড়াতেই প্রচুর মানুষের ভিড় জমতে থাকে। আপনার নাম কি? আমার নাম রতন পরামানিক। বাড়ি কোথায়? নারেঙ্গা। কোন থানা? কেতুগ্রাম থানা। হ্যাঁ, কি হয়েছে বলুন। আমার একটা গরু 3টে বাচ্চা হয়েছে। একটা গরু 3টে বাছুর? 3টে বাচ্চা হয়েছে। আচ্ছা, 3টি সুস্থ আছে? 3টি সুস্থ আছে। গ্রামের লোক আশপাশে সব তো চলে আসছে, এখন কি করবো তাইলে? না, আপনি আসতে দেবেন না। ঠিক আছে, প্রশাসনকে জানিয়েছেন? প্রশাসনকে জানায়নি এখন। ঠিক আছে। এই খবর শুনে ওই গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জাহিরুল হক ঘটনাস্থলে পৌঁছায় এবং মানুষদেরকে বোঝান ভিড় যাতে না করেন। পাশাপাশি খবর পেয়ে গ্রাম পঞ্চায়েতের সদস্য ওই জায়গায় পৌঁছালো। তিনিও মানুষকে এই একই বার্তা দেন। সব মিলিয়ে একটি গরু 3টি বাচ্চা হওয়াকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। বাচ্চা 3টি সুস্থ হয়ে আছে। একটা গরুর 3টে বাছুর হয়েছে, বাচ্চা হয়েছে, সেই নিয়ে তো মানুষের হুলস্থুল ব্যাপার। একবার সবাই এই লকডাউনের সময় ছুটে চলে আসছে। সবাইকে আমরা বার্তা দিয়ে এলাম যে দেখুন, এই লকডাউনের সময় এটা হতেই পারে ঘটনা, বাস্তবিক বিজ্ঞানসম্মত ঘটনা হতেই পারে। তা মানুষ যাতে সচেতন হয়, যেন ভিড়ভাড়টা না করে, সেই বার্তা এখানে দিয়ে এলাম। দাদা, এখানে কি হয়েছে? এই কেতুগ্রাম 1 নম্বর ব্লক নারায়ণ গ্রামে একটা গরু 3টে বাচ্চা হয়েছে। এখানে সব আশেপাশে দেখতে আসছে। এই লকডাউনের সময় তো দেখতে আসাটা ঠিক নয়। হ্যাঁ, মানা করছি তো আসছি। আমি পঞ্চায়েত সমিতি মেম্বার বালক দাস, নতুনপল্লী গ্রামে। কেতুগ্রাম থেকে আমরুল ইসলামের রিপোর্ট, এসিএন লাইভ নিউজ। আপনার সন্তানকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করতে চান, তার সাথে সাথে ইসলামিক আদব কায়দা শেখাতে চান, তাহলে আর দেরি না করে আজই আসুন AN ইসলামিক মডেল স্কুলে ভর্তি করুন। স্কুলটি সম্পূর্ণ ইসলামিক আবাসিক অনাবাসিক শিক্ষা প্রতিষ্ঠান। এখানে নার্সারি থেকে মাধ্যমিক পর্যন্ত পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা সংসদ এবং পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ পাঠ্যক্রম অনুসারে পঠন পাঠন করানো হয়। পুলকারের ব্যবস্থা আছে। পৃথক হোস্টেল ছাত্রছাত্রীদের জন্য ব্যবস্থাও আছে। দিনিয়াত মোনাজ্জম মক্তব মুম্বাইয়ের বই পড়ানো হয়। ইয়াতিম, দুস্থ ও গরিব মেধাবী ছাত্রছাত্রীদের জন্য স্কুলের নিজস্ব স্কলারশিপ প্রদানের ব্যবস্থা আছে। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য তাড়াতাড়ি আসুন বলগোনা তাজ এডুকেশন অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটি, গভর্নমেন্ট রেজিস্টার পরিচালিত AN ইসলামিক মডেল স্কুলে। ঠিকানা বলগোনা চটি পেট্রোল পাম্পের সন্নিকট, পূর্ব বর্ধমান। ফোন নাম্বার 9323466657 অথবা 8927168021। হোয়াটসঅ্যাপ নাম্বার 7365065262। দক্ষিণবঙ্গের জনবহুল ব্যস্ততম স্টেশন হল বর্ধমান জংশন।
বর্ধমান স্টেশনের প্রবেশের পূর্বে জাতীয় পতাকা উঠছে, কিন্তু এই জাতীয় পতাকা অবহেলিত অবস্থায় লেন্সবন্দি হল সোমবার। এদিন ছেঁড়া অবস্থায় জাতীয় পতাকাকে উঠতে থাকা অবস্থায় ধরা পড়ল আমাদের ক্যামেরায়। প্রসঙ্গত করোনা ভাইরাসের প্রকোপ থেকে বাঁচতে ইতিমধ্যে আমাদের দেশে লাগু হয়েছে লকডাউন। ফলে এদিন বর্ধমান স্টেশন চত্বর ফাঁকাই ছিল। স্থানীয় সাইকেল স্ট্যান্ডের চৌকিদার জানান জাতীয় পতাকা ছিঁড়ে গেছে, কিন্তু লকডাউনের কারণে ছেঁড়া অবস্থায় পতাকাটি উঠছে। বর্তমান পরিস্থিতিতে স্বাভাবিক হলেই জাতীয় পতাকার প্রতি যথাযথ নজর দেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সাইকেল স্ট্যান্ডের চৌকিদার। আমি সাইকেল গ্যারেজের চৌকিদার বলছি। পতাকাটা হুকে লেগে ছিঁড়ে গেছে, কিন্তু এখন তো কেউ লক টাইমে কেউ মানে ভেতরে তো কেউ ঢোকার অবস্থা নেই, ওই জন্যই কেউ এটা সেলাই করতে পারছে না। এটা সেলাই যখন লক টাইম খুলে যাবে, লোক এসে গেলে এটা সেলাই। জাতীয় পতাকা এইভাবে ছেঁড়া অবস্থায় এটা উচিত নয়। ওই যে উপরে লাইটের ইয়েতে লাইট পোস্টে লেগে ওটা খুলে গেছে। এটা তার মানে আমাদের জাতীয় পতাকাকে অবমাননা করা হচ্ছে। তো না, কেউ নেয় তো তারা কি করবে বলুন দাদা? কেউ নেয়, এখানে কাউকে তো শ্রমিককে ঢুকতে দিচ্ছে না, কোনো অফিসার কাজে আসছে না, তাহলে কি করবে? আচ্ছা, সকল ভারতবাসীর কাছে গৌরবের বিষয় হলো ভারতের জাতীয় পতাকা, কিন্তু বর্তমান স্টেশনের এইরূপ ব্যতিক্রমী ঘটনা কাম্য নয় বলে জানিয়েছেন সাধারণ মানুষজন। অবিলম্বে বিষয়টির উপর নজর দেওয়া উচিত বলে মনে করছেন পথ চলতি মানুষজন। ভারতবাসীর গর্বের জাতীয় পতাকা যথাযথভাবে ওই স্থান কবে ওড়ে সেই দিকেই তাকে শহরবাসী। দাদা দেখুন, এটা হচ্ছে স্টেশন, বর্ধমান স্টেশন। স্টেশনে জাতীয় পতাকা উঠছে, কিন্তু জাতীয় পতাকা দেখা যাচ্ছে ছেঁড়া অবস্থায় উঠছে। এটা একজন সাধারণ ভারতীয় নাগরিক হিসাবে আপনি কি চোখে দেখছেন? এটা তো ঠিক নয়, এটা তো কিছু করা উচিত। এটা কি জাতীয় পতাকাকে অবমাননা করা হচ্ছে নাকি? অবমাননা কোনো কারণে হয়তো একটা অ্যাক্সিডেন্টে কিছু ঘটে গেছে, হয়তো নিশ্চয়ই প্রশাসন দেখবে কিছুর এরপর। আমরা তো দেখতে পাচ্ছি কোনো কারণে হয়তো কিছু ঘটেছে, হয়তো কোনো কারণে। এটা তো কাম্য নয় না? না, সেটা কাম্য নয়, এটা তো ঠিক নয়। এটা তো নজরে এলেই হয়তো যারা দায়িত্ব রয়েছে ওনারা নিশ্চয়ই ঠিক করে নেবেন এটা। বর্ধমান থেকে আশিস ব্যানার্জির রিপোর্ট, এসিএন লাইভ নিউজ। আজ বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল ইন্ডাস্ট্রিগুলির মধ্যে একটি হল আইটি ইন্ডাস্ট্রি। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপিয়ান দেশগুলির মতো ভারতবর্ষ আইটি দুনিয়ায় একটি অগ্রণী ভূমিকা পালন করছে। ফলস্বরূপ ভারতবর্ষের মুম্বাই, দিল্লি, ব্যাঙ্গালোর, ইন্দোর, চেন্নাই, হায়দ্রাবাদ ও কলকাতাতে প্রচুর আইটি হাব গড়ে উঠেছে। কলকাতা থেকে মাত্র 147 কিলোমিটার দূরে বাঁকুড়াতে এখন অল ইন্ডিয়া আইটি অ্যাসোসিয়েশন অনুমোদিত SRF টেকনিক্যাল ইনস্টিটিউট একটি জেলা স্তরে কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র, যেখানে আইটি ও আইএস কোর্সগুলি করেই নিজেকে বিভিন্ন আইটি কোম্পানিতে সুনিশ্চিত প্রতিষ্ঠিত করুন। আজ ভর্তি হওয়ার জন্য যোগাযোগ করতে পারেন আপনার নিকটবর্তী সেন্টার SRF টেকনিক্যাল ইনস্টিটিউটে। ঠিকানা রসুলপুর, পার্থসাহের, বাঁকুড়া। ফোন নাম্বার 8617338912। সাত সকালে আইসিডিসিএস সেন্টার থেকে চাল চুরির ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা। আইসিডিসিএস সেন্টার থেকে চুরি গেল চাল ডাল। সেন্টারের দরজা ভেঙে প্যাকেট করা চাল ও ডাল নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার ওন্দা থানার খামারবেড়িয়া গ্রামের বাউরিপাড়ায় 1 নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। আজ সকালে ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দরজা ভাঙা দেখে চুরির ঘটনা সামনে আসে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ওন্দা থানার পুলিশ। জানা গেছে ওই আইসিডিসিএস সেন্টারে মজুদ থাকা চাল ডাল চুরি গেছে। ওই আইসিডিসিএস সেন্টারের কর্মী জানিয়েছেন 74 জন বেনিফিশিয়ারি রয়েছে এই সেন্টারে। গতকাল বিলি করা হওয়ার পরেও 25 জন বেনিফিশিয়ারি বিলি করা সম্ভব হয়নি। আজ সকালে সেগুলি বিলি করার কথা ছিল, কিন্তু তার আগেই গতকাল রাত্রে দরজার তালা ভেঙে চুরি গেল চাল ও ডাল। ঘটনাটা তো আমি কিছুই জানি না। আচ্ছা, কি দেখলেন? আমি সকালবেলায় আমাকে ফটিক বাউরির ছেলে শান্তনু বাউরি আমাকে বললো আমি খাবার বিলি 25 জনের বাকি আছে, সেটার জন্য আমি গিয়েছিলাম বলতে, যে আমার বাড়িতে বলতে গেছে যে তোমার এরকম কপারটা, স্কুল ঘরের কপারটা ভাঙা, মনে হয় মালটাল চুরি হয়ে গেছে। যে আমি সেই জন্য আমি দেখতে এলাম। দেখতে কি দেখলেন? দেশে দেখছি কপারটা ভাঙা, আমি ভিতরে ঢুকি নেই তখনও। এই স্যাররা আসতে পর আমি ভিতরে ঢুকে দেখলাম যে আমার 25 কেজি সেলাই বস্তা ডাল গেছে, আর 2 কেজির করে চালের পকেট ছিল 25টা, সেটাও মোটামুটি ওই দেখলাম যে 8টি রয়েছে, বাকি আর নাই চাল। আলু? আর আলু 25 প্যাকেট করেছিল, 25 প্যাকেটই আছে।
আর ডাল সেলাই বস্তা 25 কেজির একটা লিচে, আর 25টা 300 গ্রাম ডালের পকেট করা ছিল, তার আমার মোটামুটি 8-9টা গেছে। তো এটা তো কালকেই বিলি করার কথা ছিল। কালকে আমার তো 74 জন বেনিফিশিয়ারি, আমার হেল্পার না, আমি একাই তো কাজ করি, তাহলে আমি একা পারিনি। কালকে 49 জনকে দিয়েছি, আজকে 25 জনকে দিতাম। জানা গেছে ওই সেন্টার থেকে 2 কেজি করে চালের প্যাকেট চুরি গিয়েছে 17টি, 25 কেজি ডালের বস্তা ও 300 গ্রাম করে প্যাকেট করা 8টি প্যাকেট চুরি হয়েছে। আলু প্যাকেট থাকা সত্ত্বেও সেগুলি চুরি হয়নি। আইসিডিএস কেন্দ্রে চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে ওন্দা থানার পুলিশ। বাঁকুড়া থেকে দেবব্রত মণ্ডলের রিপোর্ট, এসিএন লাইভ নিউজ। আজ বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল ইন্ডাস্ট্রিগুলির মধ্যে একটি হল আইটি ইন্ডাস্ট্রি। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপিয়ান দেশগুলির মতো ভারতবর্ষ আইটি দুনিয়ায় একটি অগ্রণী ভূমিকা পালন করছে। ফলস্বরূপ ভারতবর্ষের মুম্বাই, দিল্লি, ব্যাঙ্গালোর, ইন্দোর, চেন্নাই, হায়দ্রাবাদ ও কলকাতাতে প্রচুর আইটি হাব গড়ে উঠেছে। কলকাতা থেকে মাত্র 147 কিলোমিটার দূরে বাঁকুড়াতে এখন অল ইন্ডিয়া আইটি অ্যাসোসিয়েশন অনুমোদিত SRF টেকনিক্যাল ইনস্টিটিউট একটি জেলা স্তরে কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র, যেখানে আইটি ও আইএস কোর্সগুলি করেই নিজেকে বিভিন্ন আইটি কোম্পানিতে সুনিশ্চিত প্রতিষ্ঠিত করুন। আজ ভর্তি হওয়ার জন্য যোগাযোগ করতে পারেন আপনার নিকটবর্তী সেন্টার SRF টেকনিক্যাল ইনস্টিটিউটে। ঠিকানা রসুলপুর, পার্থসাহের, বাঁকুড়া। ফোন নাম্বার 8617338912। খাবারের দাবিতে অভিনব প্রতিবাদ রায়দিঘির দিঘির পাড় বকুলতলায়। থালা, খুঁটি, বাটি হাতে রাস্তায় বসে পড়ে বিক্ষোভ স্থানীয়দের। এই দাবিতে দুপুর থেকে বিক্ষোভ চলছে বকুলতলায়। বিক্ষোভকারীরা এক পর্যায়ে রাস্তার উপর কাঠের গুঁড়ি ফেলে বন্ধ করে দেয় চাপলা রোড। শেষ পর্যন্ত ঘটনাস্থলে রায়দিঘি থানার পুলিশ পৌঁছে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলার পর বিক্ষোভ উঠে যায়। অপরদিকে গুঞ্জিরপুর এফপি স্কুলেও সকাল থেকে বিক্ষোভ চলছিল। সেখানে অভিযোগ, মিড ডে মিলের যে চাল এবং আলু দেওয়ার কথা, সেখানে পচা আলু দেওয়া হয়েছিল। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কি ঘটবে? সরকার লকডাউনের ডাকে আমরা তো সাড়া দিয়েছি, কিন্তু আজকের 1 মাসের বেশি হয়ে গেল। আজকের আমাদের বাচ্চাদের দুধ নি, ঘরে ভাত নি, ভালো করে কাজ তো চলে গেছে। আমরা তো কাজের আপত্তি করছি না, সরকার কাজ দাও, পেটে ভাত নেই। 5 কিলো করে চালের জায়গায় 2 কিলো করে দিচ্ছে, আটা দিচ্ছে খারাপ, চাল দিচ্ছে খারাপ। এমন তো অবস্থা, আমরা যাব কোথায়? তাই আমাদের সরকারের কাছে মিনতি, আসুক, আমাদের অবস্থাটা বুঝুক, আমাদের ঘরের অবস্থাটা বুঝুক। কচি কচি বাচ্চাদের দুধ নি, প্রচুর অসুবিধা, এমন অসুবিধা, জীবনযাপন করা বৃথা হয়ে যাচ্ছে। তাই এই জন্য আমরা বাধ্য হয়ে রাস্তায় নেমে গেছি। সরকার আসুক, প্রশাসন আসুক, বিডিও আসুক, আমরা লকডাউন তুলে দেবো, অসুবিধা নেই, রাস্তা অবরোধ তুলে দেবো। আমাদের কথা শুনুক, আমাদের পেটের কথাটা শুনুক, ব্যাস এই কথা। কি জন্য এই বন্ধ? খাদ্যের দাবিতে? খাদ্যের দাবিতে, আমাদের অন্য কোনো দাবি নেই তো, আমাদের খাদ্য দিক, ব্যাস। আপনার নাম? আমার নাম গিয়াসউদ্দিন দপ্তরি। যেগুলো আছে অভাবী, আমি হাত পকড়ে বলছি, আমি গরিব লোকের ছেলে, কসম কথা, আমি সব 1 বস্তা করে দুধের সাথে চাল দেবো, বাড়িতে খাবে। গরিব লোকের ছেলে গুলো মারো না, আমার সাথে চলো, আমি হাত পকড়ে বলছি, সব 1 মন করে দুধের সাথে চাল দেবো, 1 মন করে দেবো, চলো। 3000 টাকা আগে কুইন্টাল মন দিচ্ছি, ঠিক আছে, আমি দিচ্ছি, চলো। ব্যুরো রিপোর্ট, এসিএন লাইভ নিউজ। বর্তমানে ভয়ঙ্কর রূপ নিয়েছে নোভেল করোনা ভাইরাস। সমগ্র বিশ্বে থাবা বসিয়েছে নোভেল করোনা ভাইরাস। এই মুহূর্তে গোটা দেশব্যাপী চলছে লকডাউন। প্রতিটা মানুষই প্রায় গৃহবন্দী। কাজ হারিয়েছেন অনেক মানুষই। এই অবস্থায় সবথেকে অসহায় হয়ে পড়েছেন দিন আনা দিন খাওয়া মানুষগুলো। তাদের পাশে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব এবং রাজ্য সরকার পাশে দাঁড়িয়েছেন। পূর্ব বর্ধমানে বাঘার 2 জিপি তৃণমূল ছাত্র সভাপতি, বর্ধমান রাজ কলেজ কো কনভেনার পাপু সেন তালিত গ্রামের তৃণমূল ছাত্র পরিষদের তরফ থেকে 50টি পরিবারকে মুড়ি, বিস্কুট, সাবান, মাস্ক বিতরণ করলেন। উপস্থিত ছিলেন তালিত গ্রামের তৃণমূল ছাত্র পরিষদের সদস্যবৃন্দ সহ আরও অনেকে। बिस्कुट नहीं है, बिस्कुट नहीं है, मुड़ी दे, मुड़ी दे। नहीं तो बाबा तो बिस्कुट। मुड़ी लोगे यार, मुड़ी नहीं है यार।
বর্তমান থেকে রামকৃষ্ণ চক্রবর্তী রিপোর্ট, এশিয়ান লাইভ নিউজ। আপনাদের প্রিয় চ্যানেল এশিয়ান লাইভ নিউজের নিউজ আপডেট পেতে এবং সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন এবং হাতের মুঠোয় পেয়ে যান আপনাদের প্রিয় চ্যানেল এশিয়ান লাইভ নিউজের সমস্ত নিউজ আপডেট একবারে হাতের মুঠোয়। লকডাউনের মধ্যেই চোলাই মদের বিরুদ্ধে অভিযান চালালো আবকারি ও ভাতার থানার পুলিশ। করোনা ভাইরাসের জেরে গোটা দেশে চলছে লকডাউন। এরই মাঝে ভাতারের বড়বেলুন গ্রামে চোলাই মদের রমরমা ব্যবসা চালাচ্ছে কিছু অসাধু ব্যক্তি। সেই খবর প্রশাসনের কানে আসা মাত্রই আজ দুপুরে এলাকায় হানা দেয় আবকারি দপ্তর ও ভাতার থানার পুলিশ। প্রায় কয়েকশো লিটার মদ উদ্ধার করে পুলিশ। প্রচুর পরিমাণে মদের সামগ্রী উদ্ধার হয় এই অভিযানে। পুলিশ প্রশাসন ওই এলাকায় ঢুকতেই মহিলারা এগিয়ে আসেন এবং পুলিশকে তাদের অসুবিধার কথা বলেন। একজন মহিলা পুলিশের সামনে বলেন, এই লকডাউনের মাঝেও বেশ কিছু মানুষ এখানে মদ তৈরি করছে এবং আমাদের স্বামীরা মদ খেয়ে এসে বাড়িতে প্রচুর ঝামেলা করছে, মারধর করছে। আমরা চাই চোলাই মদ তৈরি সম্পূর্ণ বন্ধ হয়ে যাক। বড়বেলুন গ্রাম পুলিশ এসেছে এখানে। যে মদ হচ্ছে লকডাউনে বাজারে খেতে পাচ্ছে না, মানুষ অচত্ব মদ পাচ্ছে, মদ খাচ্ছে, তার জন্য বাড়িতে অশান্তি হচ্ছে। আমরা চাই যে যারা মদ করছে তাদেরকে নিয়ে ধরে নিয়ে যায়। এই যে পুলিশ এসেছে, আমরা কতটা খুশি? আমরা বিশাল খুশি। আজকে পুলিশ কি জন্য এসছে? ভালো জন্য এসেছে, ভালোই করছে পুলিশ। এই লকডাউনে মদ তৈরি করছে। হ্যাঁ, বাইরে খেতে পাচ্ছে না, কাটাকাটি ফাটা কি চাইছেন আপনারা? মদ পুরো বন্ধ হয়ে যাচ্ছে। আবকারি দপ্তর আধিকারিকরা প্রকাশ রায় জানান, আমাদের কাছে বারবার অভিযোগ আসছিল বড়বেলুন গ্রামে প্রচুর পরিমাণ মদ তৈরি হচ্ছে। সেই খবর পেয়ে আজকে আমরা ভাতার থানাকে এগিয়ে নিয়ে এলাকায় এসেছি। এখানে প্রচুর মদের সামগ্রী পেয়েছি এবং কয়েক লিটার মদ নষ্ট করেছি। এরকম অভিযান আগামী দিনেও চলবে। বড়বেলুন এটা উত্তরপাড়া কি খবর ছিল বা এই লকডাউনের মধ্যে? হ্যাঁ, লকডাউনের মধ্যে আমাদের অভিযান আমরা এবং পুলিশ দুজনে মিলে একসাথে যৌথ অভিযান আমরা চালিয়ে যাচ্ছি, যাতে কোনো রকম বাজে কোনো ঘটনা না ঘটে বা লোককে সচেতন করছি যে এইসব থেকে আপনারা দূরে থাকুন। কেমন সাড়া পেলেন এই গ্রামে এসে? সবাই খুব স্বতঃস্ফূর্ত সাড়া দিয়েছে, ওরা দেখিয়ে দিচ্ছে। কতগুলো কি মদ নষ্ট করলেন বা কি? মোটামুটি ফিনিশ লিকার প্রায় 40 লিটার মতো, আর র মেটেরিয়ালস 180 লিটার মতো। এখনো পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেপ্তার বা অ্যারেস্ট কিছু করতে পেরেছেন? বা ভাতার থানার আধিকারিক এসেছিলেন। তো কতগুলো বাড়িতে অভিযান চালালেন? আজকে 4-5টা বাড়িতে অভিযান। আমি সব বাড়িতে যাইনি, কিন্তু কিছু লোকের কথা মতো এই পাড়ায় বিশ্বাস মতো যা দেখছি 4-5টা বাড়িতে আজকে অভিযান। এই যে পুলিশ লকডাউনের মধ্যে মদের বিরুদ্ধে যে অভিযান চালালেন, আপনারা কোন নজরে দেখছেন? আমরা খুব ভালো দেখছি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছে যে মদ গাঁজার ঠেক বন্ধ করতে হবে, মানুষ খেতে পাচ্ছে না। দীর্ঘদিন এই লকডাউন চলছে, যাতে মদ এবং গাঁজা বিক্রি না হয় এবং এক শ্রেণীর হচ্ছে অসামাজিক ব্যবসায়ী এর বিরুদ্ধে যাতে এই মদ গাঁজা চলে তার বিরুদ্ধে এরা প্রচার চালাচ্ছে বা করছে। এবং ভাতার থানার পুলিশ আধিকারিকরা দীর্ঘ প্রচেষ্টার মাধ্যমে ভাতারের সমস্ত অঞ্চল করে আজকে বড়বেলুনে ওরা এখানে পর্যবেক্ষণ করতে এসেছিলেন। ভাতার থেকে আমরুল ইসলামের রিপোর্ট, এশিয়ান লাইভ নিউজ। বীরাপানি মার্বেল, এখানে উন্নত মানের মার্বেল, গ্রানাইট, নামী কোম্পানির টাইলস কম দামে পাওয়া যায়। এখানে জনসন, কাজারিয়া টালিও পাওয়া যায়। সঠিক মাপ ও সঠিক কোয়ালিটি নিতে হলে এবং দাম জানতে হলে সরাসরি নিজে চলে আসুন দোকানে। ঠিকানা ভাতার ফায়ার ব্রিগেডের কাছে, বর্ধমান কাটোয়া রাস্তার ঠিক পূর্ব দিকে। ফোন নাম্বার 9434358410 অথবা 9046007126। ফোন করুন এই ফোন নাম্বারে। সত্যের সাথে অন্যায়ের বিরুদ্ধে এশিয়ান লাইভ নিউজ, সবার সাথে সবার পাশে। সত্যের সাথে অন্যায়ের বিরুদ্ধে এশিয়ান লাইভ নিউজ, সবার সাথে সবার পাশে। নমস্কার, আপনারা দেখছেন এশিয়ান লাইভ নিউজ। আপনাদের সঙ্গে আমি রিম্পা। বর্তমান সময়ে আমরা যে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি, আমরা প্রত্যেকেই মহামারী নভেল করোনা ভাইরাসকে ঠেকাতে তৎপর। এশিয়ান লাইভ নিউজ পরিবারের পক্ষ থেকে আপনাদের প্রত্যেকের কাছে বিনীত অনুরোধ,
যে আপনারা প্রত্যেকেই লকডাউন মেনে চলুন, বাড়িতে থাকুন, সুস্থ থাকুন। খুব প্রয়োজন ছাড়া কেউ অযথা বাড়ির বাইরে বেরোবেন না, কোথাও অযথা গ্যাদারিং করবেন না এবং অবশ্যই নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে চলুন এবং বারবার হ্যান্ড ওয়াশ অথবা সাবান দিয়ে হাত পরিষ্কার করুন। অবশ্যই ব্যবহার করুন স্যানিটাইজার। প্রত্যেকে প্রশাসনিক নির্দেশ মেনে চলুন। আমরা প্রত্যেকে সচেতন হলে তবেই এই মহামারীকে রুখতে পারব। আপনারা কেউ গুজবে কান দেবেন না এবং অবশ্যই গুজব ছড়াবেন না। আমরা সচেতন হলে তবেই আমরা এই মহামারীকে ঠেকাতে পারবো, এই মহামারীকে রুখতে পারবো। আপনাদের যাদের অসংখ্য ধন্যবাদ জানাতে হয় তারা হচ্ছেন চিকিৎসকগণকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং অসংখ্য ধন্যবাদ জানাই পুলিশ প্রশাসনকে। পুলিশ প্রশাসন যেভাবে এই কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে তাদের নিজেদের কাজ করে যাচ্ছেন, যেভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন, তা সত্যিই প্রশংসনীয়। বর্ধমান, ভাতার, মঙ্গলকোট সহ বিভিন্ন জায়গায় পুলিশ প্রশাসন যেভাবে মরিয়া হয়ে চেষ্টা করছে এই লকডাউনকে সফল করার, তা সত্যি প্রশংসনীয়। প্রশাসনের কাছে একটি অনুরোধ যে অনেক সময় আমরা বাজারে বেরোচ্ছি, কারণ প্রত্যেক মানুষকে খেতে হবে, খেয়েই বাঁচতে হবে। বাজারে বেরোলে আপনারা অবশ্যই খোঁজ নিয়ে জানুন যে তারা সত্যি কোনো প্রয়োজনে বেরিয়েছেন কিনা, তারপরেই আপনারা আপনাদের পদক্ষেপ নিন। এবং আপনাদের এসিএন লাইভ নিউজ পরিবারের পক্ষ থেকে প্রত্যেককে জানাই যে আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আমরা প্রত্যেকে এই মহামারী নভেল করোনা ভাইরাসকে রুখতে সচেতন হব, নিজেরা বাঁচব, অন্যকে বাঁচাবো। আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার। সত্যের সাথে অন্যায়ের বিরুদ্ধে এসিএন লাইভ নিউজ, সবার সাথে সবার পাশে।